নমস্কার, স্কাই 18 বাংলা নিউজের বিশেষ অনুষ্ঠান বাস্তব সংলাপে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি রোহন। আজ আমাদের বাস্তব সংলাপে মূলত আমরা কথা বলবো শ্রীভূমি শহরের উচ্ছেদ অভিযান, বিশেষভাবে ব্রজণ্ড রোডে উচ্ছেদ অভিযান প্রসঙ্গ নিয়ে। মূলত আমরা কদিন ধরে দেখছি ব্রজণ্ড রোডে উচ্ছেদ চলছে। এ নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে। আমরা সেইগুলো আপনাদের সম্মুখে সংবাদ যুগে আমরা তুলে ধরেছি। আজকের এই বাস্তব সংলাপে আমরা কথা বলবো ব্রজণ্ড রোডের উচ্ছেদ নিয়ে বিভিন্ন কথা আমরা বলবো। আমাদের মধ্যে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আইনজীবী নন্দন কুমার নাথ, এবং অন্যদিকে আমরা যদি বলি বামপন্থী নেতা তথা ব্রজণ্ড রোডের একজন বাসিন্দা চন্দন চক্রবর্তী মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। অন্যদিকে উপস্থিত রয়েছেন আমাদের স্টুডিওতে বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজসেবী সুনীত রঞ্জন দত্ত। আমরা ওদের কাছ থেকে আমরা জেনে নেব এই যে উচ্ছেদ অভিযান, এই উচ্ছেদ অভিযান প্রসঙ্গ নিয়ে পৌরসভা উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে, শহর বারবার জলমগ্ন হচ্ছে। তারপর উঠে আসলো এই কথা যে উচ্ছেদ হওয়াটি দরকার, সত্যি উচ্ছেদ হওয়াটি দরকার, তবে আইন মেনে এই উচ্ছেদ হচ্ছে কিনা তাও আমরা এই আজকের বাস্তব সংলাপের মাধ্যমে আমরা বিশ্লেষণ করব। আমাদের সাথে যেহেতু আইনজীবী রয়েছেন, আমরা প্রথমেই আইনজীবীর মাধ্যমে আমরা অনুষ্ঠানের সূচনা করছি। কি বলবেন নন্দন কুমার নাথ মহাশয়, যেহেতু উচ্ছেদ অভিযান চলছে, পৌরসভার নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলছে, আপনার দৃষ্টিভঙ্গিতে এই যে উচ্ছেদ অভিযান, এই উচ্ছেদ অভিযান প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল না, প্রথমে এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা আমাদের দর্শকদের সম্মুখে তুলে ধরুন। দেখুন, প্রথমত কথা হচ্ছে উচ্ছেদ অভিযানে যদি আইনি বিষয়গুলো দেখা হয় তাহলে যতটুকু দেখা যাচ্ছে যে আইনি বিষয়টা যথাযথভাবে হয়তোবা দেখা হচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রয়োজন আছে কিনা না। দেখুন, আজকে করিমগঞ্জের ইস্যুটা কি ছিল? করিমগঞ্জের ইস্যুটা ছিল জল নিষ্কাশনের, রাস্তার মেরামত, এই সমস্ত বিষয় নিয়ে করিমগঞ্জে জনসভা, ধর্ণা, বিভিন্ন আন্দোলন কর্মসূচি করেছে জনগণ। সেখান থেকে চিন্তা করলে যদি এই জল নিষ্কাশনের প্রয়োজনে উচ্ছেদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই উচ্ছেদ হবে। কিন্তু উচ্ছেদ বিষয়টা দুই দিকে আমরা বিবেচনা করতে পারি। উচ্ছেদ হচ্ছে, একটা হচ্ছে নালা, নদী, রাস্তা বা রেল লাইন, তার থেকে যদি একটা উচ্ছেদ হয় এটা এক ধরনের উচ্ছেদ। আর যদি শুধুমাত্র যে সরকারি খাস জায়গা দখল করে রয়েছেন বলে বা অন্য কোনো জায়গা এই রাস্তা বা ছাড়া যদি জায়গা দখল করে থাকে কেউ উচ্ছেদ করতে হয়, তাহলে সেটা প্রক্রিয়া আলাদা, এবং সেই প্রক্রিয়া দুটো সম্পূর্ণ আলাদা। সেই ক্ষেত্রে নদীর ক্ষেত্রে, নালার ক্ষেত্রে যদি কারো কোনো কনস্ট্রাকশন থাকে, বাড়ি থাকে বা কোনো নির্মাণ কার্য থাকে, সেটা কিন্তু প্রশাসন কোনো কারণ ছাড়াই সেটা উচ্ছেদ করতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে ব্রজেন্দ্র রোডের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা কিন্তু সবসময় হচ্ছে না। কারণ ব্রজেন্দ্র রোডে যে নালার উপরে যে সবগুলো গৃহগুলো রয়েছে এমনও নয়। দেখা যাচ্ছে আমরা যতটুকু আপনাদের মাধ্যমে বা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি যে নালাটা এক জায়গায়, বাড়িটা একটু দূরে রয়েছে, হয়তো ওনাদের হয়তো এনক্রোচমেন্ট হয়েছে 2 ফুট 3 ফুট করে, কিন্তু এই 2 ফুট বা 3 ফুট এনক্রোচমেন্টের সঙ্গে কিন্তু নালা নিষ্কাশনের কোনো সম্পর্ক সরাসরি আসছে না। দেখুন, নালা যখন পরিষ্কার করা হয়েছে ব্রজেন্দ্র রোডের, তাহলে নালার থেকে অনেক আবর্জনা বেরিয়ে আসছে। তাহলে দেখা যাচ্ছে এই আবর্জনা তো একদিনে জমা হয়নি, বৎসর বৎসর ধরে আবর্জনাগুলো জমা হচ্ছে, সেগুলো পরিষ্কার করা হচ্ছে না বলে জল নিষ্কাশন হচ্ছে না। আর যদি উচ্ছেদের বিষয়টা যদি আসি আমি, তাহলে এই নালার উপর ছাড়া যদি কোনো গৃহ বা নির্মাণ কার্য দেখা যায়, যদি সরকারি জায়গাও দখল করে নেওয়া যায়, দখল করে নেওয়া হয়েছে, তাহলে কিন্তু আইনি ব্যবস্থা রয়েছে, তার একটা প্রক্রিয়া রয়েছে। সেই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু সেই উচ্ছেদ কার্যকে পরিচালনা করতে হবে। সেখানে কিন্তু এরকম হচ্ছে কিনা না আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ আমি এই ক্ষেত্রে মহামান্য সর্বোচ্চ আদালতের, সুপ্রিম কোর্টের একটা আদেশ, আমি একটা ডিরেকশন রয়েছে, সেটা আমি তুলে ধরতে চাই আজকে। সেটা হচ্ছে যে যদি এরকম কোনো উচ্ছেদ করতে হয়, যখন দেখা যাবে যে এই লোকটা কিছু জায়গা হয়তো দখল করে নিয়েছেন, তখন প্রশাসনের তরফ থেকে প্রথমত একটা নোটিশ জারি করতে হবে এবং কমপক্ষে 15 দিনের সময় দিতে হবে।
সেটা কিন্তু সর্বোচ্চ আদালতের লিখিত নির্দেশ, এবং সেই 15 দিনের নোটিশ দেওয়ার পরে, ডাকার পরে যদি উনি ওনার মানে বিষয়বস্তু কাগজাত নিয়ে প্রশাসনের সঙ্গে, প্রশাসনিক আধিকারিকের সঙ্গে দেখা করে সেখানে হিয়ারিং হয়ে যদি দেখা যায় না ওনার উচ্ছেদটাই গ্রহণযোগ্য, উচ্ছেদ করতেই হবে, তারপরে আরো কিছুদিন সময় দিতে হয়। দেখুন, মহামান্য আদালত, সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত এই কথা বলেছেন যে আকাশ তো ভেঙ্গে পড়বে না, প্রশাসনিক আধিকারিকের উপর আকাশ ভেঙ্গে পড়বে না যদি ওনাদের কিছু সময় দেওয়া হয়। লাইনটা কোট করেছেন, তো গুরুত্বটা এই জায়গায়। সুতরাং এই জায়গা মেনে যদি হয় তাহলে তো ঠিক আছে। আর জল নিষ্কাশনের প্রয়োজনে কতটুকু হচ্ছে আর কতটুকু হচ্ছে না সেটা সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আগামীতে আমি এই বিষয়, এই রায়টাকে বিশদভাবে তুলে ধরবো আপনি আলোচনার মধ্যে। যেহেতু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বামপন্থী নেতা চন্দন চক্রবর্তী, উনার ঘরেও কিন্তু ব্রজেন্দ্র রোডে পড়েছে, উনার ঘরেও কিন্তু উচ্ছেদ অভিযানের কিছুটা অংশ হলেও পড়েছে, উচ্ছেদ করা হয়েছে। এই ব্যাপারে আমরা আইনজীবী যে কথাগুলো বললেন ওই কথার থেকে উঠে আসছে যে উচ্ছেদ প্রসঙ্গ, যেহেতু উচ্ছেদটা যদি হচ্ছে এটা ভালো কথা, কিন্তু উচ্ছেদটা 0 পয়েন্ট থেকে যদি হতো তাহলে ভালো হতো। আপনার ধারণায় আপনি কি মনে করেন, এবং আপনার যে উচ্ছেদ, আপনার ঘরের যে ওয়াল উচ্ছেদ করা হলো, ভেঙে ফেলা হলো, আপনাকে কি সরকারি কিংবা কোনো নিষেধাজ্ঞা পেয়েছেন বা নোটিশ পেয়েছিলেন নাকি তার প্রাককালে? নমস্কার। আমার আগে বিশিষ্ট আইনজীবী নন্দন কুমার নাথ, তিনি আইনশাস্ত্র নিয়ে গবেষণা করেন এবং তার বক্তব্যটা আমি শুনলাম। তার সাথে আমি আরেকটু সংযোগ করতে চাইছি। সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা তাতে উল্লেখ আছে পরিষ্কার যে বিফোর 15 days, 15 দিন আগে তাদেরকে নোটিশ আসবে তাদের নামে। শুধু এখানেই শেষ নয়, আরো উল্লেখ আছে যে সেই বাড়িতে যদি, যে জায়গাটাতে উচ্ছেদ হবে সেইখানে যদি কোনো মহিলারা থাকেন, বিশেষ করে সিনিয়র সিটিজেন কিংবা চাইল্ড, শিশু, মানে আপনি মূলত বুঝাতে চাইছেন যে আইনের ক্ষেত্রে যে প্রসেসিংটা ছিল, আমি এই কথাটা বলছি, তাহলে সেই আইন মেনে করা হয়নি। 2 নম্বর কথা, আমিও চাই, সেটা আপনি উল্লেখ করেছেন আমার বাড়ির বাউন্ডারি ওয়াল ভাঙ্গা হয়েছে। আমি আমার বাড়িটা ভাঙ্গা হলো না আরেকজনের বাড়ি ভাঙ্গা হলো সেটা নিয়ে সেটি আমি সামান্য ব্যতীত নয়। আমার প্রশ্ন হলো, জেলা প্রশাসন ডিসির কনফারেন্স হলে একটি সভা হয়, সেই সভাতে বর্তমান মন্ত্রী ছিলেন, বর্তমান যিনি মন্ত্রী তিনিও সেই উপস্থিত ছিলেন, করিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন আরো সার্কেল ম্যাজিস্ট্রেট, পৌরসভার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সবাই ছিলেন সেখানে, এবং শহরের বিশিষ্ট ব্যক্তিরাও ছিলেন। সেখানে যখন প্রশ্ন করা হয় জেলা উপায়ুক্তের সম্মুখে, তখন আমার খুব স্পষ্ট বক্তব্য ছিল যে জল নিষ্কাশনের জন্য অতি সত্বর যথাযথ ব্যবস্থা নিতে হবে, এবং আমার প্রস্তাব ছিল জল নিষ্কাশন যদি করতেই হয় তাহলে আপাততকালীন, কারণ সম্ভব না এই স্বল্প সময়ের মধ্যে, এখন বর্ষার মৌসুম, স্বল্প সময়ের মধ্যে সম্ভব নয়। সুতরাং আপাতত জল নিষ্কাশনের যে ব্যবস্থা, 3টা রাস্তা দেখিয়েছিলাম। একটা দেখিয়েছিলাম লক্ষ লক্ষ টাকা খরচা করে আমাদের যে ট্যাক্স নেওয়া হয়, সরকারের কোষাগারে জমা হয়, সেই টাকা দিয়ে সেইটা সরকারের কোষাগারে, সরকারের কাজ করছেন, এখানে স্লুইস গেট বসিয়েছেন ইএনডির বাঁধের উপরে, তাহলে সেইখানে তিলকচাঁদ রোড হয়ে
তিলকচাঁদ রোড হয়ে যে একটা নালা খনন করে সেই স্লুইস গেটটা খুলে দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা, এক। 2 নম্বর ছিল যে চিত্রবাণীর সম্মুখ থেকে যে ড্রেনগুলো হয়েছে তার গভীরতা কতটুকু সেটা দেখার তো কোনো উপায় নেই। আমরা আগে জানতাম যে কোনো জায়গাতে যদি কোনো কাজ হয় কত সেন্টিমিটার, কত মিটার ব্রেথ, কত মিটার লেন্থ এবং কত টাকার স্কিম একটা পলক লাগানো থাকে। আজকালকে এটা উঠে গেছে ব্যবসায়িক চিন্তাধারার থেকে। এটা পরিষ্কার, এটা আমি ঢেকে ঢুকে কথা বলা আমি পছন্দ করি না। তো এই যে চিত্রবাণীর সামনে থেকে যদি নালা যেটা আছে সেইটাকে তার গভীরতা কতটুকু বুঝে বা আরো যদি প্রয়োজন হয় খনন করে স্টেট ব্যাংকের সম্মুখের যে রাস্তা গেছে, পেনশনার্স ভবন হয়, তারপরে বাঁদিকে রেড ক্রসের সামনে দিয়ে থানার সামনে দিয়ে গিয়ে নটিকালে সংযোগ করা যায় কি না, নটিকালে জল ধারণ করার ক্ষমতা আছে, তাহলে সেই জলটা সেইখানে গিয়ে যাতে ব্যবস্থা নেওয়া যায় কিনা। 3 নম্বর যে প্রস্তাব ছিল, আমার বাড়ি ব্রজেন্দ্র রোড। আমি আমার এই বয়সে, আমার 75 ইয়ার্স রানিং, এই 75 বছর বয়সে আমি অনেক কিছু দেখেছি। এখানে নৌকা দেখেছি, আমাদের বাড়ি অনেক পুরানো বাড়ি। তো এই যে নালাটা যেটা হয়েছে, যে সর্বনাশ হওয়ার তো সেটা হয়ে গেছে মাস্টার ড্রেনের নামে। তো আজকে কি করা যায়? আজকে জল উপরে থাকবে না রাস্তা উপরে থাকবে? ড্রেন উপরে থাকবে না রাস্তা উপরে থাকবে? নিশ্চয়ই ড্রেনটা নিচে থাকবে, রাস্তা উপরে থাকবে, রাস্তার জল নিচে পড়বে। তাহলে এইখানে যে একটা এই দেওপুরের এখানে শাহজালালের খালে যাওয়ার আগে এই জায়গাতে যে কালভার্টটা আছে নিচে ঢালাই হয়ে গেছে, সেটা সংস্কার করতে হবে। গ্যাস কোম্পানির অপোজিটে, গ্যাস কোম্পানির একটু আগে একটা কালভার্ট লক্ষ্মীবাজার রোড হয়ে যেতে যায়, সেইখানে স্তূপাকৃত এখানে ব্লকেজ, সেইগুলো সব পরিষ্কার করতে হবে। এই ছিল আমার প্রস্তাব। সেই দিন আমি দেখছিলাম যে এই প্রস্তাবের সাথে সহমত প্রকাশ করছিলেন করিমগঞ্জের আজকের এই পৌরসভার চেয়ারম্যান। দেখলাম সেই দিনের মিটিং এ এই আলোচনা ছিল। আমাদেরকে কেন মিটিং এ ডাকানো হলো? ডিসি সাহেবের কনফারেন্স হলে আমাদের বক্তব্য যদি গ্রহণযোগ্য না হয় তাহলে তার স্পষ্টীকরণটা দেওয়া হোক। আজকে ব্রজেন্দ্র রোড ভাঙ্গা হয়েছে, আমি আমার ব্যাপারটা বলতে চাইছিলাম না, তবুও আমি আজকে বলছি। আমার বাড়ি কোথায়? আমার তো বাড়ি নেই। আমার স্ত্রী অঞ্জলি চক্রবর্তীর নামে বাড়ি, ব্যাংকের লোন নেওয়া হয়েছিল, এটা শেষ হয়ে গেছে। আজকে নয়, অনেক আগেই শেষ হয়ে গেছে, 1 বছরের মধ্যে শেষ হয়ে গেছে, তখন নেওয়ার 1 বছর 1.5 বছরের মধ্যে। তো এটা অঞ্জলি চক্রবর্তীর নামে বাড়ি হতে পারে না আমার স্ত্রী। যে খামটা দেওয়া হয়েছে সেই খামের উপরে চন্দন চক্রবর্তী লেখা। আমাকে বলা হয়, একজনে বলেছে আপনি তো সিগনেচার দিয়ে রেখেছেন। আমি বললাম, হ্যাঁ সিগনেচার দিয়ে রেখেছি, খামের উপরে চন্দন চক্রবর্তীর নাম দেখে রেখেছি। খোলার পরে যখন আমি দেখলাম সেটা আমার সাবজেক্টই নাই, এটা অঞ্জলি চক্রবর্তীর সাবজেক্ট। আমি কমিউনিকেট করারও প্রয়োজন মনে করিনি। আমি তাকে যে জ্ঞাত করার জন্য তো আমি প্রয়োজন মনে করিনি। গেল মানে আপনি বলতে চাইছেন যে উচ্ছেদের যে চিঠিটা এসেছিল, প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাতে আপনার নাম করে পৌরসভা বা বলুন প্রশাসন বলুন ওইটা কাগজটা দিয়েছিল, কিন্তু ওই যে আপনার যে ঘরটা রয়েছে সেটি রয়েছে আপনার স্ত্রীর নামে। সেটি আপনার ওই বিষয়ের উপরে আমি আইনজীবীর কাছে আমি চলে যাচ্ছি। ওই যে যাবে আমার কথাটা অসমাপ্ত হলে আইনজীবীও তো না। তাহলে এই হলো ব্যাপার 1। 2 নম্বর হলো, এখানে উল্লেখ আছে পূর্ব দিকে নালা, কিন্তু আমার তো পূর্ব দিকে নালা নেই। পূর্ব দিকে রাস্তা, 4 চাক্কার গাড়ি যায়, তাহলে পূর্ব দিকে নালাও নেই। এখন প্রশ্ন হলো তখন আমি কি করব?
আমি অঞ্জলি চক্রবর্তীকে দিয়ে সেটা মাপচুপ করলাম। শুধু তাই নয়, পরবর্তীকালে, কারণ এটা আমার আত্মসম্মানের ব্যাপার, আমার ব্যক্তিগত জীবনে কোনো ধরনের যে সরকারি কোনো জিনিস আমি সেটা তছরূপ করবো বা এই ধরনের মানসিকতা আমার নেই, কারণ আমি বাম রাজনীতিতে বিশ্বাসী, বাম রাজনীতি এটাই আমার গর্ব। তাহলে আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, যার জন্য আমি নিজের থেকে কিছু একটা ডিমার্কেশন করালাম। পরবর্তীকালে বিশিষ্ট আইনজীবী সুব্রত চক্রবর্তী, আতিকুল, বার কাউন্সিলের প্রেসিডেন্ট আতিকুল বাড়ি, রিটায়ার্ড ট্রাইব্যুনাল জাজ, শুধু তাই নয়, সঙ্গে আমি নন্দন বাবুকেও আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। সেইখানে বেপেও দেখা গেল বাড়ির সম্মুখের দিকে যে ওয়ালটা ভাঙা হয়েছে, তারপরেও আমি 3 ইঞ্চির মতো 6 ইঞ্চির 3 ইঞ্চির মতো জায়গা পাই। পেছনের দিকে প্রায় 9 ইঞ্চি জায়গা পাই আমি রাস্তাতে, কারণ এই রাস্তাটা বড় হওয়ার জন্য আমি 1 হাত গেরার জায়গা ছেড়েছিলাম তখন। এখানে শেষ নয়। তাহলে প্রশ্ন যাচ্ছে, আমি যে কথাটা স্পষ্ট ভাষায় বলতে চাই, নামজারিতে কি হয়েছে? তারা কি অফিসে বসে বসে নামজারি করে না স্পট ভেরিফিকেশন করে? নামজারিতে আমার কতটুকু জায়গা, তার কত স্কোয়ার ফিট, কত সবকিছু আছে। দলিলটা যখন হলো, সেই দলিলটা হয়েছে। আমার বাড়ির যখন আমি পারমিশন নেই, বিল্ডিং পারমিশন, ডেভেলপমেন্টে পারমিশন দিল, সেখানেও সবকিছু আছে। তো এই তো ব্যাপার নেই। তবে যে প্রক্রিয়াটা, আমি ওনার সাথে সহমত পোষণ করি বিশিষ্ট আইনজীবী নন্দন কুমার নাথের বক্তব্যের সাথে, কারণ সেটা পদ্ধতিগত কিছু ত্রুটি আছে, ভুল আছে, যে কারণে আজকে গজেন্দ্র রোড সেখানে এমন এক অবস্থা তৈরি হয়েছে, যাদের হয়তো জল নিষ্কাশনের জন্য নয়, রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর জন্য কিছু কাজ চলছে। আমি আবারও আইনজীবীর কাছে চলে যাই, তারপর শিক্ষাবিদদের কাছে আমি আসব। ওই যে তিনি বললেন যে উনার স্ত্রীর নামে আসার কথা ছিল, কিন্তু কাগজটা আসলো উনার নামে। এই যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়া একজন প্রশাসনিক আধিকারিকের হাত ধরেই তো এই কাগজটা এসেছে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার বিষয় নিয়ে আপনার কি মন্তব্য থাকবে? আচ্ছা, আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে আমি দুটা কথা আমি যুক্ত করতে চাই। মূলত আমি আইনজীবী হিসাবে যেহেতু আজকে উপস্থিত আপনাদের সামনে, আমি যে মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশিকাটা রয়েছে এবং তার কিছু বিষয় রয়েছে, সেগুলো আলোচনা করলে উনার বিষয়টা আপনি প্রশ্ন করে উত্তরটা এসে যাবে। প্রথমত দেখুন, প্রতিটা মানুষ তাদের নিজস্ব একটা বাড়ি করা, গৃহ করা একটা সবার একটা স্বপ্ন থাকে, এবং এই সর্বোচ্চ আদালত কিন্তু একজন হিন্দি কবি, বিখ্যাত কবি, উনার একটা কবিতার পংক্তি উল্লেখ করে ওই নির্দেশিকা জারি করেছেন। সেই পংক্তিটা আমি পড়ে শোনাতে চাই। এখানে লেখা আছে, আদালত উল্লেখ করেছেন যে আপনা ঘর हो अपना आंगन हो, इस ख्वाब में हर कोई जीता है, इंसान के दिल के यही चाहत है कि ये घर का सपना कभी ना छूटे। অর্থাৎ দেখুন, প্রতিটা মানুষের এই যে গৃহ যে বানানোটা একটা স্বপ্ন। সুতরাং শুধুমাত্র আমি দেশের প্রশাসক হিসাবে একজনের গৃহ চট করে ভেঙে দেওয়ার আগে এই কথাটা যাতে আমরা মনে রাখি যে অনেক স্বপ্ন নিয়ে একটা লোক গৃহ নির্মাণ করে। তারপরে আমি আসছি যে যে কোনো বিষয়ে যদি কোনো নির্দেশিকা দিতে হয়, যদি কোনো নোটিশ দিতে হয়, তাহলে অবশ্যই তার উপযুক্ত যিনি গ্রহণযোগ্য মানুষ তার নামেই দিতে হবে। কারণ একটা গৃহের নামের সঙ্গে যুক্ত একটা গৃহকে আমি উচ্ছেদ করতে যাব এবং সেই গৃহের মালিকের কাছে ওনারের কাছেই আমার নির্দেশিকাটা অবশ্যই দিতে হবে। এখানে কিন্তু মস্ত বড় একটা গাফিলতি রয়েছে। শুধুমাত্র আমি চন্দ্রবাবু সংক্রান্ত বলছি না, যদিও উনি ইতিমধ্যে মকদ্দমা দায়ের করেছেন, যেহেতু ব্যাপারটা ডিসপুট মানে আইনের আওতায় রয়েছে, সাবজুডিস রয়েছে। সুতরাং সেই বিষয়ে সরাসরি না বলে শুধু আমি এটুকু বলবো
যে একটা যখন আজকে এই গৃহে কার নামে রয়েছে, কার নামে নামজারি রয়েছে, মিউনিসিপাল অথরিটিতে কার নামে হোল্ডিংটা রয়েছে, তাদের কাছে রয়েছে, প্রশাসনের কাছে, অবশ্যই উচিত ছিল সেই নোটিশটা উনার নামেই কিন্তু জারি করা। কিন্তু এটা বড় কথা নয়, তার থেকে বড় কথা হচ্ছে যে নোটিশটা প্রকৃতভাবে জারি করা হলো কিনা, মানে নোটিশের বিষয়বস্তুটা ঠিক ছিল কিনা। না, উনার ওনার কেসের ক্ষেত্রে আমি বলছি না, আমি সার্বিকভাবে বলছি যে উনার যে নোটিশটা যেটা জারি হয়েছে সেই নোটিশটা উপযুক্তভাবে বয়ানগুলো ঠিকমতো লেখা ছিল কিনা, উপযুক্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল কিনা, সেইগুলো বিচার্য বিষয়। তো ওই আমি সকলের আজকে জনগণের জ্ঞাতার্থে আমি এই বিষয়টা তুলে ধরতে চাই যে কিভাবে বিষয়টা হওয়া উচিত, একটা নোটিশ কিভাবে হওয়া উচিত, একটা নোটিশ কিভাবে দিতে হয়, কতটুকু সময়ের মধ্যে দিতে হয়, সেই বিষয়গুলো কিন্তু মহামান্য আদালত কিন্তু সুন্দর করে দিয়েছেন। আমি একটু বিষয়টা তুলে ধরতে চাই। যে নির্দেশিকাটা রয়েছে সেই নির্দেশিকাটা প্রথমত দেখুন, যে নির্দেশিকা রয়েছে সেটা হচ্ছে কিভাবে দিতে হবে, সেই নোটিশটা কিভাবে দিতে হবে। প্রথম হচ্ছে নোটিশটা আসতে হবে যে 15 দিনের সময় দিতে হবে। এখানে পরিষ্কার লেখা রয়েছে যে মিউনিসিপাল লয়ে যদি কোনো সময় নির্ধারণ করা থাকে, আর যদি নাও থাকে কমপক্ষে 15 দিন সময় দিয়ে নোটিশ দিতে হবে। তারপর সেই নোটিশটা দেখুন, নোটিশ শ্যাল বি সার্ভড আপন দ্য ওনার অকুপায়ার বাই রেজিস্টার্ড পোস্ট এডি। অর্থাৎ পরিষ্কার লেখা আছে যে ওনার মালিকানা মুখের কথায় নয়, সেটা রেকর্ডেড ওনার যিনি থাকবেন তার নামে আসতে হবে। এডিশনালি দ্য নোটিশ শ্যাল বি affixed conspicuously on the outer portion of the structure in question। যে ঘরটা ভাঙা হবে সেটাতেও লাগিয়ে আসতে হবে। সেখানে স্পষ্ট করে লেখা থাকতে হবে যে 15 দিনের সময় দেওয়া হলো। সেটাতে স্পষ্ট করে লেখা থাকতে হবে যে কেন এই ঘরটা কেন ভাঙ্গা হবে, কি কারণে ভাঙ্গার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার, এই বিষয়গুলা লেখা থাকতে হবে। এবং আমি জানি না করিমগঞ্জে সেই বিষয়টা রয়েছে কিনা না, তো মহামান্য সুপ্রিম কোর্ট 2024-এর নির্দেশিকা যে মিউনিসিপাল অথরিটি বা জেলা প্রশাসন একটা পোর্টাল তৈরি করবে, অনলাইন পোর্টাল তৈরি করবে, যে পোর্টালের মধ্যে এই নোটিশগুলো থাকবে, যে নোটিশগুলো সার্ভ হবে, যাতে জনগণ এই পোর্টালের মধ্যে গিয়ে সরাসরি সবার কাছে যাতে খোলা থাকে যে কিভাবে নোটিশগুলো ইস্যু হচ্ছে কি না হচ্ছে। নোটিশের মধ্যে কি কি বিষয়গুলো স্পষ্ট করে লেখা থাকতে হবে, দ্য নেচার অফ আনঅথরাইজড কনস্ট্রাকশন, দ্য ডিটেলস অফ স্পেসিফিক ভায়োলেশন এন্ড দ্য গ্রাউন্ডস অফ ডিমোলিশন, a list of documents that the notice is required to furnish along with his reply. The notice should also specify the date on which the personal hearing is fixed at the designated authority before whom the hearing will be taken. অর্থাৎ কেন নেওয়া হবে এবং অফিসারের নাম দিতে হবে, কার সামনে গিয়ে যেতে হবে, জমা দিতে হবে, কাগজপত্র দেখাতে হবে 15 দিনের সময় দিয়ে। তারপরে বলছে সেই 15 দিনের সময় দেওয়ার পরে এভরি মিউনিসিপাল অথরিটি 3 months টুডে এই যে পোর্টালটা অ্যাভেলেবল করতে হবে এবং ডেজিগনেটেড অথরিটি তাকে হিয়ারিং করার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে। দিয়ে সেই অথরিটি যখন ফাইনাল অর্ডার করবেন, সেই দেখুন তাহলে বিষয়টা আসছে উচ্ছেদ করার আগে নোটিশ দিতে হবে, নোটিশে বয়ান থাকতে হবে, তারপরে হিয়ারিং হবে, তারপরে একটা প্রশাসনিক আদেশ হবে যে না আপনার ঘরটা ভাঙ্গা হবে বা ভাঙ্গা হবে না। এটাও আছে, আমি ডিটেলসে না পড়ে সংক্ষেপে বলছি সময়ের জন্য, যে এটাও আছে যদি দেখা যায় যে এইটা না ভেঙে কম্পাউন্ড করা যায়, অর্থাৎ কোনো ক্ষতিপূরণের মাধ্যমে, যে না আপনি এই জায়গাটা দখল করেছেন, আপনি অত টাকা কম্পেনসেশন দিয়ে দেন বা ফাইন দিয়ে দেন, আপনারটা ভাঙ্গা হবে না, সেটাও কিন্তু বিচার্য বিষয়। এখন দেখা গেল একটা বিরাট গৃহ রয়েছে, তার হয়তো একটা 1000 স্কোয়ার ফিটের গৃহ রয়েছে, তার মধ্যে হয়তো দেখা গেল 1 স্কোয়ার ফিটের জায়গা কিছু জায়গায় এনক্রোচমেন্ট রয়েছে, তো এই 1 স্কোয়ার ফুট ভাঙতে গেলে তো 1000 স্কোয়ার ফিটের ঘরটা ভেঙে যাবে, তখন তাকে বলা হতে পারে কমপ্লিট। এটা উদাহরণস্বরূপ বলছি। তাহলে এই বিষয়গুলো রয়েছে। তারপরে বলা হয়েছে যদি এই বিষয়গুলা যদি না মেনে, যদি কোনো প্রশাসনিক অধিকারী এভাবে কোনো উচ্ছেদ বা ডিমোলেশন করে থাকেন, তাহলে কনসার্ন ব্যক্তি যিনি ক্ষতিগ্রস্ত হলেন তিনি আদালতের, এই যে মহামান্য সুপ্রিম কোর্টের আদালতে এটা আপনি নতুন করে মোকদ্দমা করতে পারবেন, যাতে ভায়োলেশন কেস কন্টেম্প প্রসিডিং দিতে পারবেন। এবং ওই প্রশাসন যিনি প্রশাসনিক অধিকারীকে নেতৃত্বে বা আদেশে যে উচ্ছেদগুলো হয়, যদি প্রক্রিয়া না মেনে হয়, তাহলে উনাকে ব্যক্তিগতভাবে কম্পেনসেট করে নির্মাণ করে দিতে হবে। তাহলে উনি আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটা অবশ্যই দিতে হবে মালিকের নামে, অবশ্যই দিতে হবে 15 দিনের।
এই ক্ষেত্রে সেটা হয়তো হয়নি, যদি না হয়ে থাকে সেটা অবশ্যই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হলো না। যেহেতু চন্দনবাবু বলেছিলেন এই যে পুরো বিষয়টা নিয়ে উনার ঘরের উচ্ছেদটা বিষয় প্রসঙ্গ এসেছে, এই মুহূর্তে আমরা যদি দেখা যায় তাহলে প্রশাসনের অনেকটাই গাফিলতি রয়েছে। আইনজীবী যেভাবে বলেছেন যে 15 দিনের সময়সীমা বেঁধে দিতে হবে এবং বিভিন্ন নীতি নিয়ম মেনে কিন্তু এই যে ওনাদেরকে যে পত্র বা নোটিশ জারি করা হবে, এই নোটিশ জারি করা হবে, এই যে পরিকল্পনা, এই পরিকল্পনা কেন পৌরসভা করলো না, কেন প্রশাসন করলো না, এটাই কিন্তু আজকের দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হয়ে উঠেছে। কারণ প্রশাসনের মধ্যে কিন্তু 2 বা 3 লোক সীমাবদ্ধ নয়, প্রশাসনের মধ্যে অনেক লোক রয়েছেন, বিজ্ঞ লোক রয়েছেন, যারা যদি অল্প এই দিকে দৃষ্টি রাখতেন তাহলে কিন্তু এই যে খামখেয়ালি, আমি খামখেয়ালি বলছি, তার কারণ হচ্ছে গিয়ে এই যে আইনজীবী যেভাবে বলেছেন যে একটি ঘর ভাঙার পূর্বে কি কি নোটিশ জারি করতে হবে, কিভাবে করতে হবে, কি পরিকল্পনা রয়েছে, কি প্রসেসিং রয়েছে, সেই বিষয়ে আইনজীবী বিস্তারিত বলেছেন। কিন্তু চন্দনবাবুর বক্তব্য অনুযায়ী সেভাবে কোনো কিছুই হয়নি। এভাবেই চন্দনবাবুর মতনই কিন্তু আরো অনেকেই থাকতে পারেন যারা কিন্তু ইতিমধ্যে সংবাদ মাধ্যমের সম্মুখে এইগুলো কথা বলেননি। যদি খতিয়ে দেখে প্রশাসন তাহলে কিন্তু এভাবে বিভিন্ন ত্রুটি বের হতে পারবে। আমরা এই মুহূর্তে শিক্ষাবিদ জনের কাছে আমি চলে যাচ্ছি, শিক্ষাবিদ সুনীত রঞ্জন দত্তের কাছে আমরা চলে যাচ্ছি। আপনি এই যে উচ্ছেদ প্রসঙ্গ, এত সময় আমরা কথা বলছিলাম উচ্ছেদ প্রসঙ্গ নিয়ে, এই প্রচন্ড রোড বলুন বা শ্রীভূমির বিভিন্ন এলাকায় বলুন উচ্ছেদ হচ্ছে, বিভিন্ন এলাকায় আমরা একটি উচ্ছেদ দেখতে পারলাম যে একটি বাজার উচ্ছেদ হলো এবং 2 দিন পর এই বাজারটি আবারও পৌরসভার লোকেরা গেছেন, বিভিন্ন জেলা প্রশাসনের লোকেরা গেছেন, গিয়ে ফিতা কেটে সেইটা উদ্বোধন করছে। এই যে প্রসঙ্গ উচ্ছেদ একদিকে হচ্ছে, একদিকে আবার শুরু হয়ে যাচ্ছে, এই প্রসঙ্গ নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। আজকের এই যে সমস্যা দেখা দিয়েছে, মানে উচ্ছেদ সমস্যা, সেটা কিন্তু আজকে নতুন কোনো ব্যাপার নয়। যখন এই মাস্টার ড্রেনেজ যখন করা হয়েছে, মাস্টার ড্রেনেজ করার ঠিক পরে বছরই সম্পূর্ণ শহর জলে ডুবে গেল, কিন্তু সেই সময় তেমন ভাবে প্রতিবাদ করা হয়নি। এরপরে বিভিন্ন প্রতি বছর এইরকম বৃষ্টির সময় আমাদের শহরে সমস্ত রাস্তা জলে ডুবে যেত, এখনো যাচ্ছে। আজকের যে বৃষ্টি, সেই বৃষ্টিতেও সব অনেক রাস্তা জলে ডুবেছিল। এই বিশেষ করে বজেন্দ্র রোড, এই এতটুকু উচ্ছেদ করার পরেও বজেন্দ্র রোডে কেন জল উঠবে? তাইলে প্রশাসনের গাফিলতি সেখানে রয়েছে। তাহলে শুধু গড় ভাঙলেই চলবে না, জল দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, গভীর ড্রেনেজ গুলা গভীর করতে হবে। আগে যেখানে ড্রেনেজ ছিল 10 ফুট, সেখানে বর্তমানে আছে 5 ফুট। এটা কার বিষয় হয়েছে? তারা পাক্কা করে ড্রেন দিয়েছে, বাকি সাইডের যে জমিগুলো ছিল, পাশের যে মালিক মানুষ ছিল, তারা হয়তো আস্তে আস্তে সেগুলো দখল করে নিয়েছে, তাদের কোনো দোষ নেই। সব স্তরে সব দোষীটাকে মিউনিসিপালিটি কর্তৃপক্ষের। আর মিউনিসিপালিটি কর্তৃপক্ষে এই মিউনিসিপালিটি একটা বোর্ড আছে, সেই বোর্ডের আমাদের 27 জন ওয়ার্ড কমিশনার আছেন। সেই ওয়ার্ড কমিশনাররা তার এলাকায় যে এনক্রোচ করা হচ্ছে, সরকারি ভূমিতে বাড়িঘর বানানো হচ্ছে, এটা কিরকম করা হচ্ছে তারা নিশ্চয়ই মানে মিউনিসিপালিটি বোর্ডে অবগত করানো উচিত। এবং যদি ঠিক এনক্রোচ করা হয়ে থাকে তাইলে বিহিত ব্যবস্থা সেই সময় নেওয়া উচিত ছিল। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় এই মিউনিসিপ্যাল অথরিটি যে কোনো একটা গড় তৈরি করার সময় মিউনিসিপালিটি পারমিশন নিতে হয়। আজকে যে গড়গুলা ভাঙা হয়েছে, সেই গড়গুলো অনেকটা মিউনিসিপালিটির পারমিশন নেওয়া আছে, তবুও মিউনিসিপালিটি যেটা ভেঙেছে সেটা বেআইনিভাবে ভেঙেছে, আমি বলতে পারি। আমি যখন একজনকে পারমিশন দিলাম, তুমি ঠিক আছে আমার ঘরে তুমি থাকতে পারো, আমি তাকে গলা ধাক্কা দিয়ে পরবর্তী সময়ে পুনরায় বের করে দিতে পারি না। এটা হলো মানবিক, সামাজিক সবটাই আমার দেখতে হবে। দ্বিতীয়ত হলো এই যে শহরের যে অবস্থা, এই শহরের অবস্থা আমি কিন্তু 1963 ইংরেজি থেকে দেখে আসছি। আমি তখন কলেজে অ্যাডমিশন নেই 1963 ইংরেজিতে।
63 থেকে এই মাস্টার ড্রেনেজ পর্যন্ত শহরে আগে প্রচুর বৃষ্টিতে তো প্রত্যেক বছরই ফ্লাড হতো। ফ্লাড হলেও করিমগঞ্জ শহরে একমাত্র দাসপট্টি যেটা আছে আমরা বর্তমান পূর্ব বাজার বলি, এই পূর্ব বাজার ব্যতি রেখে আর অন্য কোথাও জল উঠতো না। করিমগঞ্জ কলেজের পাশে যদি এনসিসি অফিসের নিকট দিয়ে যে কালভার্টটা আছে, সেই কালভার্ট বোয়াল মারা কালভার্ট। এই কালভার্ট দিয়েও, কারণ বোয়াল হয়তো মারা হয়েছে তার জন্য নাম হয়েছে বোয়াল মারা, এই কালভার্টের নিচ দিয়েও প্রবল বন্যার সময়ও কালভার্টের নিচ দিয়ে নদী থেকে জল আসতো এবং এইদিকে সমস্ত জল বাহিত হয়ে সেই দক্ষিণের বিলে গিয়া পড়তো। শহরের কোনো রাস্তা বাড়িঘর জলে ডুবেনি। কিন্তু আজকে এই যেটা আছে মাস্টার ড্রেনেজ, সেই মাস্টার ড্রেনেজটা মানুষের জীবনে একটা কাল হয়ে আসছে এবং এখনো আছে। মিউনিসিপ্যালিটি অথরিটি বর্তমানে যে ড্রেন তৈরি করছে, এই ড্রেনের গভীরতা রাস্তার থেকে উপরে, এই জল থেকে কোন জল নেবে? শুধু টাকা খরচ করা হচ্ছে, মানুষকে দেখানো হচ্ছে আমরা কাজ করছি, কিন্তু আসলে সেই জল পরিবহন এই নালা জল পরিবহন করার উপযুক্ত নয়। ফলে আমাদের শহর সব প্রত্যেক বছরই ডুববে এবং ডুবছে। যে সমস্ত মানে এখন যে উচ্ছেদ চলছে, লাস্ট গত 2025 ইংরেজিতে, 26 ইংরেজি, 25 ইংরেজিতে আমি একটা কারণে, আমার বাড়ি লক্ষ্মীবাজার রোড, উনি আমার গরিব ছিলেন, আর আমি ইনকাম ট্যাক্সের একটা ব্যাপারে একজন গিয়েছিলাম কনসালটেন্ট তার কাছে। সেই দিনকে দেখি এই প্রেজেন্টেড রোডে পুলিশ আর অতিরিক্ত অনেক পুলিশ বুলডোজার ইত্যাদি গাড়ি নিয়ে মিউনিসিপ্যালিটির কাছে সেখানে গিয়েছে। কয়েকটা ঘর ভেঙে তাদের ওই দিনের অভিযান শেষ, আর কোনদিন যায় নাই। এইবার যখন প্রথম যেদিন হয় সেই দিনও আমি প্রেজেন্টেড রোড গিয়েছিলাম। তখন লোক করলে আমি রমণী রুট দিয়ে আসছি, তখন রমণী রুটের মূলে 3 জন লোক ছিল, তারা শুধু দেখছে। তারপরে বললো যে অভিযান চলে, ঘর ভাঙ্গা চলে। ঘর ভাঙ্গা কিরকম, রাস্তার ধারে সব ভেঙে ফেলছে, আস্তে আস্তে ভেঙেছে। আমি কাল না পরশুদিন সেদিকে গিয়েছিলাম, ভাঙ্গা হয়েছে ঠিকই, কিন্তু কালভার্ট যে এত বড় ছিল এখন আছে, সেই কালভার্টটা বড় হয় নাই। কেন? প্রশস্ত কিন্তু সব শহরের মধ্যে সবচেয়ে বড় নালা ছিল, এবং এই নালা দিয়ে আমি শুনেছি যে বর্ষাকালে নৌকা আসতো ব্যবসা বাণিজ্যে মালপত্র নিয়ে। তো আজকে নৌকা যেন একটা কাগজের নৌকা দেওয়ার কোনো পথ নেই। শহরের যতগুলা নালা হয়েছে সেই নালাগুলা পরিধি এবং গভীরতা অনেক কম, এবং গভীরতা কম, গভীরতা যত বেশি হবে তত বেশি পরিমাণে অতিবাহিত হবে। এগুলা নিয়ে নিয়ে গত 20 ইংরেজিতে যখন শহর ডুবে গেল, একটা আমরা শহর সমিতি করলাম, শহর উন্নয়ন সমিতি। সেই শহর উন্নয়ন সমিতিতে বিভিন্ন দলেরও মানুষ ছিল, আমি সেক্রেটারি ছিলাম। আমরা সঙ্গে সঙ্গে ডিসি মহাশয়কে একটা মেমোরেন্ডাম দিলাম সেইগুলা, এবং সেই মেমোরেন্ডামে উল্লেখ ছিল এই যে শহরে ডুবার কারণটা হইল গিয়া নালা ছুটো, মাস্টার ড্রেনেজ ছুটো, এবং কিছু মানুষ জায়গা দখল করে আছে, সেইগুলা উচ্ছেদ করার প্রয়োজন হইলে উচ্ছেদ করা হোক। আমি উচ্ছেদের বিরোধিত নয়। যদি সরকারি জমি কেউ যদি দখল করে, অবৈধভাবে দখল করে থাকে, তাকে উচ্ছেদ করা হোক। কিন্তু উচ্ছেদ করতে হলে এই যে আমাদের আইনজ্ঞ, মানে বিশেষ বার্তা আইনজীবী নন্দন কুমার নাথ, উনি যে বলেছেন আইন মেনে চলতে হবে। আমি প্রথম বেআইনিভাবে কাজ করেছি, এখন আমি তাকে তুলতে হলে আইনের মাধ্যমে যেতে হবে, তাকে সময় দিতে হবে, তার কথা শুনতে হবে। তারপর যদি জায়গাটা মনে ধরা হয় যদি সেই জায়গাটা দখল করে আছে বেআইনিভাবে, তাকে উচ্ছেদ করতেই হবে। আপনি যেহেতু মূলত মাস্টার ড্রেনের কথা উল্লেখ করেছেন, এই প্রসঙ্গ টেনেই আমি চন্দনবাবুর কাছে আমি চলে যাচ্ছি। কোথাও শহরে মাস্টার ড্রেন দেখা যাচ্ছে বড় হয়ে গেছে, কোথাও আবার দেখা যাচ্ছে এই ড্রেনটাই গিয়ে আবার ছোট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রেও কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে জলগুলো স্পিডে যাচ্ছে, গিয়ে ওইখানে গিয়ে বাড়ি খাচ্ছে, আবার ওই জলগুলো ফুলে
রাস্তায় চলে আসছে। ওই যে প্রসঙ্গ, ওই প্রসঙ্গ সুন্দর প্রসঙ্গ আপনি তুলে ধরেছেন। দেখুন, যখন এই মাস্টার ড্রেনটা হয় করিমগঞ্জে, এটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে, ধর্ণা হয়েছে। এর মধ্যে অন্যতম একজন বিধায়ক ছিলেন, তার নাম মিশন রঞ্জন দাস। আমি বিজেপি করেন না কংগ্রেস করেন না কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী সেটা বলছি না, তিনি একজন বিধায়ক ছিলেন, জনগণের নির্বাচিত বিধায়ক। তিনি আসাম বিধানসভাতে, প্রচন্ড বিতর্ক হয়েছে, আসাম বিধানসভায় সভায় এই কথাগুলো উঠিয়েছিলেন। আমি চন্দন চক্রবর্তী, সেই দিনের সামাজিক অবস্থাটা একটু অন্যরকমের ছিল, যেটা আজকে ধ্বংস হয়ে গেছে। আমি আনটিল ডেথ, করিমগঞ্জের অনেকেই জানে, আনটিল ডেথ আমরণ অনশনে বসেছিলাম। 2 দিন গিয়ে 3 দিনে যখন পরে বিজেপি করতেন রতীন্দ্র ভট্টাচার্য, আজকে মনে হয় তার কথা। ওই যে বললাম যে সামাজিক সম্পর্ক একটা ছিল, রতীন্দ্র ভট্ট বিজেপি করতেন, সতুবাবু সতুরায় মহাশয় কংগ্রেস করতেন, কিন্তু তাদের মধ্যে একটা ঋদ্ধতা ছিল। রতীন্দ্র ভট্টাচার্য সেই দিন ডিসি কে গিয়ে বলেন, আপনি কি দেখছেন না আজকে 3 দিন হয়ে গেল একটা লোক আমরণ অনশনে বসেছে, আপনি এখন পর্যন্ত কোন ডাক্তার আনলেন না, কোনো কিছু আনলেন না, সাথে সাথে মানে করে এক্সাইটেড। তো আগের যে সামাজিক পরিস্থিতি যেটা ছিল, তখন আমি কিন্তু আমরণ অনশনে বসি। মিশন রঞ্জন দাস আসাম বিধানসভাতে এই কথাগুলা নিয়ে উত্থাপন করেন। তাহলে আমাদের সর্বনাশ সেই দিনই হয়ে গেছে। যেমন একটা এই যে ড্রেন গুলা হয়েছে, বড় বড় জায়গাতে গেলে দেখা ড্রেন গুলা তো অনেক জায়গাতেই হয়। আপনি গুয়াহাটিতে দেখবেন ড্রেন হয়েছে কি ধরনের, যেমন ড্রেনের এখানে কিন্তু এই রকমের সোজা ড্রেন এরকমের থাকে না, এই থাকে ড্রেন একটু মানে ইয়ে ভাবে। এইখানে যে আজকে ড্রেনের ইয়ে কত, 6 ফুট। প্রত্যেক বছরে যিনি নন্দনবাবু বলেছেন যে রিসেন্টলি এই যে জিনিসটি, এই যে আবর্জনা উঠছে বা ইয়ে পড়ছে, ভরাট হয়ে গেছে, সম্ভবত উনি বলেছেন না উনি বলেছেন। তো আমি যে জিনিসটা দেখলাম যে বছরে যদি মানে 2 ইঞ্চি করে যদি ভরাট হয়, 6 ফুট খাল গভীরতা, এর মধ্যে 6 ইঞ্চি চলে গেল আপনার ঢালাই দেওয়া। ঢালাই দেওয়ার পরে যদি বছরে যদি 2 ফুট করে ভরাট হয়, 5 বছরে 5 দুগুণা 10 ফুট। 2 ইঞ্চি করেও যদি হয়। চন্দ্রবাবুকে আমি আরেকটি কথা বলতে চাইছি, যেহেতু সরকার বিজেপির চলছে, আপনি বলেছেন যে ওই যে মাস্টার ড্রেন কংগ্রেসের আমলে বনেছে। আমি কংগ্রেসও বলিনি, বিজেপিও বলিনি, বহু আগে বনেছে, কিন্তু মিউনিসিপ্যালিটি বোর্ড তো বিজেপির বোর্ড 2 বার হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত কেন এই যে মাস্টার ড্রেনের যে পরিকল্পনা সঠিকভাবে গড়ে তুলতে পারেনি বিজেপি আজকের দিনে? আমি দেখুন বিজেপি কংগ্রেস এইসব বলছি না, আমি নাগরিক জীবনে আমি মনে করি আজকে যেমন রবিবাবু, রবীন্দ্র দেব পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আমার ক্ষোভ আছে। ব্যক্তি রবি, তিনি একজন নাগরিক, আমিও এই শহরের নাগরিক, শহরের প্রতি আমার কিছু দায়বদ্ধতা আছে, রবীন্দ্রদেবেরও দায়বদ্ধতা আছে। রবীন্দ্রদেবের সাথে আমার কোনো ব্যক্তিগত রেষারেষি নেই, কিন্তু চেয়ারম্যান হিসাবে তার কাজের পদ্ধতি নিয়ে তাকে কারা পরিচালিত করছে, একটা ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে, সেইটা তো মেনে নেওয়া যায় না। আর আমি আজকে আপনাদের মারফতে আমি বলতে চাইছি, আর বেশি দিন বাঁচবো না, কিন্তু একটা জিনিস আমি এক এক করে ধারাবাহিকভাবে যে
ঘরগুলা থেকে ট্যাক্স নেওয়া হয়। আমি নিজে যেভাবে রাস্তাঘাটের বিভিন্ন জায়গাতে গিয়ে সরজমিনে তদন্ত করেছি, কার কাছে কত ট্যাক্স নেওয়া হয় আমার কাছেও সেইটা লিখিত ভাবে আমার কাছে আছে। আমি ছেড়ে কথা বলবো না কাউকে, অন্যায়ের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো আমার সীমিত ক্ষমতা দিয়ে। তবে আমি শুধু পারবো না তো, আমাদের সাথে অনেক প্রগতিশীল মানুষ, সুন্দর চিন্তাধারা নিয়ে শহরের যাতে উন্নয়ন হয় সেই উন্নয়নের পক্ষে যারা আছে তাদেরকে নিয়েই আমি যথাযথ ব্যবস্থা করব। আর এই ব্যাপারে, এই যে নালা ভাঙ্গা ব্যাপারে আমি আরেকদিন বলেছি, আমার আইনশাস্ত্র নিয়ে যারা গবেষণা করেন তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আসামের বিশিষ্ট আইনজীবী, শুধু উনি নয়, আরো অন্তত না হলে 7-8 জন লোক আছে, তাদের সাথে পরামর্শ নিয়েছি। শুধু হাইকোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, যতটুকু উপরে যেতে হয় আমি যাব। এইটা আজকে আপনাদের সামনে, আপনাদের মারফতে আমি করিমগঞ্জের জনগণের কাছে এই বক্তব্যটা আমি রাখছি। কারণ কোনো প্রতিহিংসা নাই, শহরের প্রতি আমার দায়বদ্ধতা আছে। আপনারও যেভাবে দায়বদ্ধতা আছে, ওনারও যেভাবে দায়বদ্ধতা আছে, আমারও দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা আমি অস্বীকার করতে পারি না। আমি আবারও আইনজীবীর কাছে চলে যাচ্ছি। যেহেতু উচ্ছেদ চলছে ব্রজন্ড রোডে, আমরা আবারও উচ্ছেদ প্রসঙ্গ, আমরা ড্রেনের প্রসঙ্গ কিছুটা উল্লেখ করেছি, ড্রেনের মাস্টার ড্রেনের প্রসঙ্গ আমরা কথা বলেছি। আবারও আমি উচ্ছেদ প্রসঙ্গ নিয়ে আমি এসে যাচ্ছি। ব্রজন্ড রোডে যে উচ্ছেদটা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে অনেকেরই ঘর বাড়ি ভাঙা হচ্ছে, কিন্তু ওদেরকে পারমিশনটা দিল কে? পারমিশন তো একজন দিয়েছে। সেই যে পারমিশন দিয়েছে, যে প্রশাসন ছিল, ওদেরকে কি আইনের আওতায় আনা যাবে বা আনা প্রয়োজন বলে আপনি মনে করেন আজকের দিনে? একটা হচ্ছে, যখন একটা গৃহ নির্মাণ করা হয়, মিউনিসিপাল অথরিটি বা ডেভেলপমেন্ট অথরিটির পারমিশন নিতে হয় এবং তার একটা স্পেসিফিক ড্রয়িং দিয়ে করে দিতে হয় যে কতটুকু জায়গা নিয়ে আমি কনস্ট্রাকশনটা করছি। এবং সেই মিউনিসিপাল অথরিটি বা প্রশাসনের সেই দায়িত্ব রয়েছে যেভাবে পারমিশনটা দেওয়া হয়েছে সেই পারমিশন অনুযায়ী, যে অনুমতি অনুযায়ী কনস্ট্রাকশনটা হচ্ছে কি না হচ্ছে সেটা বিষয়টা তদন্ত করে দেখা। যদি এই জায়গায় গাফিলতি হয়ে থাকে তাহলে তো নিশ্চয়ই আনসারেবল। কারণ আমি ঘরটা বানালাম, যদি আমি অনুমতিটাকে ভঙ্গ করে আমি বর্ধিত জায়গা নিয়ে এনক্রোচ করে করছি, আমি যতটুকু দোষী, যে আমাকে প্রশ্রয় দিল করতে সেতটুকু আমিও, তিনিও ততটুকু দোষী। সুতরাং এই দোষটা শুধুমাত্র যিনি করলেন তার উপরে বর্তাচ্ছেন না, সাধারণতই সবার উপরে বর্তাচ্ছে। তাই উচ্ছেদের বিষয়ে দেখুন, আজকে শ্রীভূমি শহরে প্রতিটি পাড়ায়, ম্যাক্সিমাম পাড়ায় কিন্তু এনক্রোচমেন্ট পাওয়া যাবে। এটা কিন্তু শুধুমাত্র জনগণের ভুল বা জনগণের বেআইনি আচরণের কারণে নয়, এটা কিন্তু প্রশাসনের গাফিলতির কারণে হচ্ছে। এই যখন যে মাস্টার ড্রেনেজ করে এই যে বড় ড্রেনটাকে ছোট করা হয়েছে, ছোট করার পরে দুই দিকে কিছু জায়গা রয়ে গেছে, সাধারণত এই কারণে হয়তো কিছু মানুষ কিছু এনক্রোচ করে নিয়েছে। যে মাস্টার ড্রেন করার সময় সম্পূর্ণভাবে এরিয়াটা নিয়ে ড্রেন করা হতো, সেই কোয়েশ্চন তো আসতো না। তাই আমি বলছি সেই উচ্ছেদ হোক, উচ্ছেদ যদি করতে হয় তাহলে অবশ্যই হোক আইনের প্রক্রিয়া অনুসারে, তাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে যদি সে সরকারি জায়গা জবরদখল করে থাকে তা উচ্ছেদ করা হোক, তাতে তো কারো আপত্তি থাকবে না। আর এই উচ্ছেদটা করা হবে কেন, তার একটা নির্দিষ্ট কারণ থাকতে হবে। আমাদের এখন ইস্যু হচ্ছে, প্রথমে বলেছিলাম জল নিষ্কাশন। জল নিষ্কাশনের প্রয়োজনে যদি সেই উচ্ছেদ প্রয়োজন হয় তাহলে হোক, নতুবা কেন হবে? কেন জনগণকে হয়রানি করা হবে? কারণ এই দেশের জনগণ যারা, এই দেশেরই তো নাগরিক, এই দেশের সম্পত্তির মালিক তো জনগণই। প্রশাসন কারা, সরকার কারা? ওরা জনগণের চাকর, ওরা জনগণের পক্ষ থেকে সবকিছু দেখাশোনা করে, প্রশাসনিক কাজ করে, কিন্তু মূল মালিক তো জনগণ। সে জনগণ যদি মালিক হয়ে থাকে, আমি বলছি না যে অন্যায়ভাবে এনক্রোচমেন্ট করলে তাকে উচ্ছেদ করা হবে না, সেই কথা বলছি না, কিন্তু বলছি উচ্ছেদ যদি প্রয়োজন হয় তাহলে করবেন। এখন বিষয়টা হচ্ছে জল নিষ্কাশনের প্রয়োজনে উচ্ছেদ হওয়া হলে হবে, কিন্তু জল নিষ্কাশনের জন্য প্রথম যে কাজটা করণীয় সেটা হচ্ছে শ্রীভূমির সমস্ত শহরের যে ড্রেনগুলো রয়েছে, যে নালাগুলো রয়েছে, সেগুলো অতি সত্বর পরিষ্কার করা। আমার বাসা সেটেলমেন্ট লিংক রোড, সেখানে কিন্তু সমান অবস্থা।
আজকে 2 বছর আগে যে রাস্তাটা প্রায় 2 ফুট উঁচা করা হয়েছে, আজকে দেখছি জল উঠে 1.5 ফুট জল উঠে গেছে। তাহলে ড্রেনটা যেটা রয়েছে সেই ড্রেনটা পরিষ্কার হচ্ছে না নিয়মিত ভাবে। সেই ড্রেনটা কেন নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না? এই যে গাফিলতির দায়ভারটা জনগণের উপর পালানো যাবে না। সুতরাং উচ্ছেদ হোক, সরকারি আইন মেনে উচ্ছেদ হোক, প্রয়োজনে উচ্ছেদ হোক, কিন্তু জল নিষ্কাশনের উদ্দেশ্য রেখেই উচ্ছেদটা করতে হবে। এটাই আমার কথা। আমি আবারও শিক্ষাবিদদের কাছে এসে যাচ্ছি। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষের পর্যায়ের দিকে আমরা এসে গেছি, স্বল্পভাবে আপনি বলবেন, আইনজীবী যেহেতু বলেছেন যে বিষয়টা উচ্ছেদের প্রসঙ্গ, এবং আমি আইনজীবীকে যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নে আমি আপনাকে করছি যে এই যে উচ্ছেদগুলো হচ্ছে, ওই উচ্ছেদের মধ্যে অনেকেরই ঘর ভাঙা হচ্ছে, কিন্তু ওদেরকে কাগজপত্র কে দিল? ওদেরকে কি আইনের আওতায় আনা প্রয়োজন আজকের দিনে? আপনার ধারণায় কি বলবেন আপনি? আজকে যে উচ্ছেদ হচ্ছে, সে যারা মানে সরকারি জমি এনক্রোচ করেছে, অনধিকার ভাবে দখল করে নিয়ে আছে, কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে অনধিকার শুধু নয়, ওটা হয়তো যেখানে যেগুলো ভাঙা হয়েছে সেগুলা তৈরি করার সময় পারমিশন নিয়েছে, মিউনিসিপ্যালিটির পারমিশন নিয়ে। কিন্তু অনেক বর্তমানে ডেভেলপমেন্ট অথরিটি একটা আলাদা হয়েছে, কিন্তু আগে আমিও যখন করিমগঞ্জ শহরে গড় তৈরি করি, আমার নামে নয়, আমার স্ত্রীর নামে করেছি, মিউনিসিপ্যালিটি থেকে আমার একদম পুরোপুরি গড়ের নকশা টাকা খরচ করে একজন ইঞ্জিনিয়ার দিয়ে তৈরি করে অ্যাপ্লিকেশন মানে পারমিশন নিয়েছি, গড় তৈরি করার পারমিশন। মিউনিসিপ্যালিটি এর সঙ্গে আমার দলিলপত্র জমা দিয়েছি, আমার জায়গা কতটুকু, আমার ঘর কত বড় হবে, সমস্ত এরকম আমার দেওয়া আছে। ঠিক সেইভাবে যে আজকে যে উচ্ছেদটা হচ্ছে, সেটা যদি সে বেআইনিভাবে দখল করে থাকে তাইলে তাকে উচ্ছেদ করা উচিত, কিন্তু সেই উচ্ছেদ করার সময় তাকে যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে। আজকে নোটিশ একটা দেওয়ার পর, নোটিশ মানে দেওয়ার একটা পদ্ধতি আছে, একটু আগে আপনারা শুনলেন, রেজিস্টার্ড পোস্টে উপযুক্ত কর্তৃপক্ষ মিউনিসিপ্যালিটি যদি দিয়ে থাকে, তাইলে মিউনিসিপ্যালিটির উপযুক্ত কর্তৃপক্ষ সেই নোটিশে স্বাক্ষর করতে হবে, এবং আইন অনুযায়ী নোটিশের বক্তব্য যেটা রাখা হয় সেই আইন অনুযায়ী আইনের ভাষা দিয়ে সেই রচনা করে সেই নোটিশ মানে যারা দখলকারী তাদের নিকট প্রেরণ করতে হবে। আমি এটাই মনে করি। আর আজকে বর্তমানে যেটা চলছে সেটা আমি এক কথায় বলতে পারি, মিউনিসিপ্যালিটি যেটা প্রত্যেক নাগরিক যারা দখল করেছে সেই নাগরিকগণকে নোটিশ ঠিক উপযুক্ত ভাবে মানে প্রেরণ করে নাই, সেটাই আমি বলতে পারি। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে উচ্ছেদ হচ্ছে, উচ্ছেদ হওয়া দরকার, সেটা অনেকেই মত পোষণ করেছেন। আমরাও মত পোষণ করছি যে উচ্ছেদটা হওয়া দরকার। সঠিকভাবে যদি উচ্ছেদ হয় তাহলে উচ্ছেদটা হওয়া দরকার। এই যে কথাবার্তায় আমিও একমত, বা আমার সংবাদ মাধ্যমে একমত যে উচ্ছেদ হওয়া দরকার, কিন্তু এই যে প্রসেসিং, আইনের ধারা মেনে যদি চলা যায় তাহলেই উচ্ছেদটা কিন্তু সুন্দর হবে। আমরা অল্প শুনে নেব, চন্দনবাবুর কাছে চলে যাচ্ছি, অনুষ্ঠান যেহেতু শেষ, সবার কাছ থেকে আমি অল্প অল্প ওনাদের মতামত শুনে নেব। চন্দনবাবুর কাছে আমি সেই প্রশ্নটা করতে চাইছি যে এই যে উচ্ছেদটা হচ্ছে, আমি দেখলাম যে অনেকেরই ঘর বাড়ি ভাঙা হলো, তার মধ্যে রয়েছে অনেকের পাক্কার একটি ঘর বানিয়ে দোকান ঘর বানিয়েছিলেন, এইটাও ভাঙা হলো বৈজেন্দ্র রোডে। এই যে দোকান ঘর বানানোর আগে বিভিন্ন পারমিশনের কথাগুলো এসে যায়, সেইগুলো তো পারমিশন নেবেন, কিন্তু এইগুলো পারমিশন কে বা কারা দিল? ওরা কি আইনের আওতায় আজকের দিনে আসা দরকার? আপনি কি মনে করেন? দেখুন, প্রথম কথাটা আমি আগেও বলেছি, আজকেও বলছি যে উচ্ছেদের বিপক্ষে আমি নয়। উচ্ছেদ হবে, কিন্তু পদ্ধতিগত তাদের ত্রুটি ছিল। 1 2 নম্বর, কিছু কিছু জায়গাতে রাজনৈতিক প্রতিহিংসামূলক কার্যকলাপ হয়েছে, এতে যথেষ্ট সন্দেহের অবকাশ থাকে। 2 পারমিশন ছাড়া তো কোনো ঘর জমে, ট্রেড লাইসেন্স, দোকান যেটা তার ট্রেড লাইসেন্সটা পৌরসভা থেকে করতে হয়।
বাড়ি যদি করতে হয় তাহলে পৌরসভার দরকার, ডেভেলপমেন্টের দরকার। তাহলে কি সবকিছু না থেকে ঘরে বসে বসে তারা ডেভেলপমেন্টের পারমিশন দিয়ে দিল, বিল্ডিং পারমিশন দিয়ে দিল, নামজারি সার্কেল অফিস থেকে দিচ্ছে। এটা জেলা উপায়ুক্তের একটা আওতায় পড়ে সার্কেল অফিস। তাহলে এখানে জেলা উপায়ুক্ত এইটার সাথে ইনভলভ, শুধু সার্কেল অফিসার নয়, সার্কেল অফিসার এটার আজ্ঞাবাহ। তাহলে সার্কেল অফিসারে যেই থাকুন না কেন, আজকে বা কালকে যেই থাকুন না কেন, সার্কেল অফিসারে কি দেখে দিলেন, নামজারি কিভাবে হলো, জায়গার দলিল আছে, দলিলে যে এত স্কোয়ার ফিট জায়গা উল্লেখ আছে, আর নামজারির সময় তা আছে কি না চোখ বন্ধ করে কি দিয়ে দিলে। তাহলে আজকে ভাঙার সময় যখন এসছে, পদ্ধতিগত ভুল, সেই ভুলটা কারণে আজকে মানুষের হাহাকার তৈরি হয়েছে আমাদের। আর শুধু প্রচন্ড রোডের কারণেই কি সমস্ত শহর জলমগ্ন হচ্ছে? স্বল্প বৃষ্টিতে লক্ষ্মীচরণ রোড জলের নিচে থাকে। থানা রোডে কোনোদিন আমি গিয়েছিলাম স্পটে, যে ড্রেন গুলা হচ্ছে তার আবশ্যকতা নিয়ে, বলছে আমাদের এখানে জীবনে কোনোদিন ফ্লাড হয়নি, বন্যা হয়নি, সেইখানে গিয়ে করছে, এবং সেই ফুটেজও আছে, প্রয়োজনে দেখাতে পারবো আমি। আত্মপক্ষ সমর্থনে এই কথাগুলো বলতে হচ্ছে আমাকে। আমি সেইখানে বলছিলাম ব্যবসায়িক চিন্তাধারার থেকে করা হচ্ছে, যেখানে প্রয়োজন সেখানে করা হচ্ছে না। যে কথাগুলো আজকেও এসছে, যে নালার গভীরতা বাড়ানো উচিত। এতদিন পরে আমি 2 দিন আগে দেখলাম যে ঘরগুলো ভাঙ্গা হয়েছে, তার আশেপাশের থেকে, নালার থেকে, সামান্য একটু জায়গার নালার থেকে অন্তত না হলে ট্রাক ভর্তি ভর্তি নিচ থেকে আবর্জনা বের হয়েছে। তাহলে পুরো নালাটা পরিষ্কার করতে গেলে কতটুকু বের হবে? তাও রাস্তার পাশে কিছু, সাথে সাথে নেওয়া হয়েছে কিছু রাস্তার পাশে। এইটাই পৌরসভার চরিত্র, উপর পরিষ্কার করে রাস্তার পাশে রাখে, আবার বৃষ্টি আসলে বা কোন গাড়ি গেলে বাতাসে আবার নালাতে পড়ে যায়। প্রতি বছর ওই যেটা আগে বলছিলাম, 1 ইঞ্চি করে যদি বের হয় তাহলে 5 বছরে, 2 ইঞ্চি করে যদি বের হয় 5 বছরে 1 ফুট, 10 বছরে 2 ফুট, 15 বছরে 3 ফুট। নালাই আছে 5 ফুট, 5.5 ফুট জায়গা, তাহলে 3 ফুট চলে গেলে থাকলো কতটুকু? 2.5 ফুট। তাহলে অবস্থায় ভাঙ্গার বিপক্ষে আমি না, বারবার বলছি ভাঙ্গার বিপক্ষে আমি নয়, কিন্তু ভাঙ্গাটা পদ্ধতিগত ভুল ছিল। হয় রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর জন্য, নতুবা দেখে দেখে চিহ্নিত করে, কালকে মনে হয়নি আজকে আমি দেখিয়ে দেব। যে কথাটা এসছে যে জেলা উপায়ুক্তের সম্মুখে বলা হয়েছিল অবৈধ সবকিছু ভেঙে দাও, গুড়িয়ে দাও, এইভাবে শোনানো হয়েছিল। পরের দিনে দেখলাম 1 ফুট বাই 1.5 ফুট জায়গার মধ্যে যারা দোকান নিয়ে বসেছে, বিকালবেলা যাওয়ার সময় পায়ের নিচে মাটি নিয়ে যায় না বাড়িতে, এদেরকে ভেঙে দেওয়া হলো, এদেরকে ভেঙে দেওয়া হলো। আমি প্রশ্ন করেছিলাম সাংবাদিকদের মারফতে যে এই লোকগুলোরকে সন্তর বাজারের ভেতরে যে বিরাট অট্টালিকা আছে, খালি পড়ে আছে, সেখানে তাকে দেওয়া হোক, যাদেরকে দেওয়া যাবে না তাদের বিকল্প ব্যবস্থা করা হোক। সেটেলমেন্ট বাজেটটা নষ্ট হয়ে যাচ্ছে। আর আগের দিন গিয়ে যেটা ভাঙ্গা হলো, পরের দিন গিয়ে লাল ফিতা দিয়ে এই ঘাট লাইনের ইয়েটা আবার স্বীকৃতি দেওয়া হলো।
আমি যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে এসে গেছি, আইনজীবীর কাছে আমি স্বল্পভাবে জানতে চাইছি যে এই যে চন্দ্রবাবু যেগুলো কথাগুলো বললেন এবং শিক্ষাবিদ যে কথাগুলো বললেন, ওই কথাগুলোর প্রসঙ্গ টেনে আপনার পৌরসভার নিকট কি আইনি ব্যবস্থা গ্রহণ করে ওদের যে উচ্ছেদ চালানো হলে ভালো হবে, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, আমি তো বলেছি উচ্ছেদ যদি করতে হয় তাহলে করতে পারেন উচ্ছেদ। যদি এনক্রোচমেন্ট থাকে তাহলে উচ্ছেদ তো হবে, কিন্তু অবশ্যই আইনি প্রক্রিয়া মেনে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে উচ্ছেদটা কেন করা হবে? শুধু শুধু সরকারি জায়গায় 1 ফুট বা 1.5 ফুট বা 4 ফুট আনার জন্য কি উচ্ছেদ করা হবে? সেটা কেন হবে? উচ্ছেদটা করতে হবে জনগণের মঙ্গলের কারণে। যদি প্রয়োজন হয়, আমি একজন মানুষের ঘর ভাঙতে যাব, ওয়াল ভাঙতে যাব, তার কারণ তো থাকতে হবে। জনগণের মঙ্গলের জন্য যদি প্রয়োজন হয়, অর্থাৎ জল নিষ্কাশনের প্রয়োজনে যদি সেই উচ্ছেদ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই হবে। সঙ্গে সঙ্গে এই যে বিষয়গুলা লোকরা কিভাবে ঘর নির্মাণ করলো, কিভাবে নামজারি হলো, কিভাবে হোল্ডিং নাম্বার পেলো, এত বছর ধরে কিভাবে যারা বসবাস করছে, কেন এতদিন খবর করা হলো না, এগুলা কিন্তু তদন্ত সাপেক্ষ। অবশ্যই তদন্ত করে দেখতে হবে এর পিছনে কি রয়েছে, সেটা অবশ্যই দেখতে হবে। না দেখলে তো হবে না, কারণ তদন্তই নির্ধারণ করবে যে দোষী কে। সুতরাং উচ্ছেদ হোক এবং সম্পূর্ণ শ্রীভূমি শহরে মানে ডিমার্কেশন করা হোক, দেখা হোক যদি জল নিষ্কাশনের প্রয়োজনে শুধু রোড কেন, সমস্ত শহরেই করা যেতে পারে, চলতে হতে পারে। আমাদের এই আজকের বাস্তব সংলাপের মাধ্যমে উচ্ছেদ অভিযানের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আমরা আইনজীবীর কাছ থেকে জানতে পারলাম। অন্যদিকে বামপন্থী নেতা চন্দন চক্রবর্তী ছিলেন, ওনার কাছ থেকেও জানতে পারলাম। সুনীত রঞ্জন দত্ত, যিনি একজন শিক্ষাবিদ, ওনার কাছ থেকেও আমরা বহু কথা আমরা জানতে পারলাম। কিন্তু একটাই প্রশ্ন উঠে আসছে যে উচ্ছেদটা হোক, সঠিকভাবে হোক, এটা আমরাও চাই, উচ্ছেদ হওয়াটাও আমরাও চাই। কারণ জল নিষ্কাশন অল্প বৃষ্টিতেই জলমগ্ন শহর হয়ে যায়, ড্রেনেজ সিস্টেম ভালো নয়, তার কারণে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া থেকে সাধারণ লোকেরা যাতে হয়রানির মুখে না পড়ে, তার জন্যই কিন্তু এই যে উচ্ছেদটা হওয়া দরকার। সবাই কিন্তু ওইটা চাইছে, কিন্তু ওই যে উচ্ছেদটা সঠিক গাইডলাইন মেনে, অর্থাৎ সরকারি যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে যদি হয় তাহলেই ভালো হবে বলে ওনাদের যে কথাবার্তা বলেছেন, ওই কথাবার্তার মধ্যে দিয়ে এই কথাবার্তাই কিন্তু উঠে এসেছে যে উচ্ছেদ হোক, কিন্তু আইনি প্রক্রিয়া মেনেই উচ্ছেদটা চালানো দরকার, পৌরসভার চালানো দরকার, প্রশাসনের। কিন্তু এই যে দেখা গেছিল যে বিভিন্ন ঘর বাড়ি বানানো হয়েছে, সেই ঘর বাড়িকে উচ্ছেদ করা হয়েছে, সেই ঘর বাড়িকে আজকের দিনে বলা হচ্ছে অবৈধ জায়গাতে তারা দখলদারি করেছে। কিন্তু ওই জায়গার পারমিশন কারা দিল, ওই জায়গার ইলেকট্রিকের তার এনেছে, ওই পারমিশনটা কারা দিল? সকলকে কিন্তু এই যে আইনের আওতায় যদি আনা হয় তাহলেই কিন্তু ভালো হবে বলে আমি মনে করি, বলে আমি এই কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আমাদের এই বাস্তব সংলাপে আজকে অতিথিরা আসার জন্য ওনাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আমাদের এই বাস্তব সংলাপ আজ এই পর্যন্তই। নমস্কার।